সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি তুমি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে অবশ্যই তুমি আমাকে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব সমাধানের ব্যবস্থা করতে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি অবচয় অধ্যায়ের আমার ষষ্ঠ ক্লাস। প্রথমেই উদ্দীপকটি ভালো মতো দেখে নাও কি কি তথ্য রয়েছে। এই অঙ্কটি আমার ক্রমহ্রাসমান জের পদ্ধতির বিগত দিনে যে অঙ্কটি দুটো করিয়েছিলাম 4 নম্বর এবং 5 নম্বর ক্লাসে, তার থেকে একটু ব্যতিক্রম। এটি হচ্ছে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আমরা উদ্দীপকটি আগে ভালো মতো দেখে নেই, তারপরে কিভাবে সমাধান করব সে বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। সুকন্যা কোম্পানি লিমিটেড 2011 সালের জানুয়ারি 1 তারিখে নগদ 1,20,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে 5,000 টাকা পরিবহন খরচ প্রদান করে। এর সংস্থাপন ব্যয় 10,000 টাকা নির্বাহ করে। এই মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। মেয়াদ শেষে মেশিনটি বিক্রয় করে 15,000 টাকা পাওয়া যাবে। এটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। সুকন্যা 2012 সালে জুলাই মাসের 1 তারিখে নতুন আরেকটি মেশিন ক্রয় করেন, যার ক্রয় মূল্য 30,000 টাকা এবং এর সংস্থাপন ব্যয় 3,000 টাকা, পরিবহন খরচ 7,000 টাকা। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 6,000 টাকা। মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 4 বছর। এই ছিল আমার অঙ্কের উদ্দীপকের তথ্য। দুটো মেশিন এখানে কেনা হয়েছে। একটি মেশিন কেনা হয়েছে 2011 সালের জানুয়ারি মাসের 1 তারিখে, আরেকটি মেশিন কেনা হয়েছে 2012 সালের জুলাই মাসের 1 তারিখে। এখন পুরো উদ্দীপকে কোথাও কিন্তু অবচয়ের পার্সেন্টেজ ছিল না। আমাকে কিন্তু অবচয়ের পার্সেন্টেজ বের করতে হবে। আমার গত ক্লাসে 5 নম্বর অঙ্কটি যে নিয়মে সূত্র প্রয়োগ করে অবচয়ের হার বের করেছি, এখানেও ঠিক তাই করব। তবে যে পার্সেন্টেজ বের হবে তাকে আবার 2 দিয়ে গুণ করে অবচয়ের পরিমাণ দ্বিগুণ দেখাতে হবে। এখানে বলে দিয়েছে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি, করণীয়তেও বলেছে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী প্রস্তুত করো। তাহলে আমরা মেশিন 1-এর জন্য একটি আলাদা সারণী তৈরি করতে হবে, আলাদা অবচয়ের হার বেরোবে। মেশিন 2-এর জন্য আরেকটি অবচয় সারণী প্রস্তুত হবে আলাদা, এবং এখানে আলাদা অবচয়ের হারও প্রস্তুত হবে। কারণ প্রথম মেশিনের আয়ুষ্কাল ছিল 5 বছর, দ্বিতীয় মেশিনের আয়ুষ্কাল ছিল 4 বছর। তো দুটো 2 রকম আয়ুষ্কাল হওয়ার কারণে অবচয়ের পার্সেন্টেজে তারতম্য চলে আসবে। আমরা আলাদা আলাদা ছকে অবচয় সারণী প্রস্তুত করব দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। পরবর্তীতে জাবেদা করার সময় 3 বছরের জাবেদা যে করব, জাবেদা করার সময় 2 ছক থেকে আমরা ম্যাচ করিয়ে নিব। এখানে একটি বিষয় আমরা লক্ষ্য রাখব, আমরা অবচয় সারণী কিন্তু জাবেদা 3 বছর করতে বলায় আমি 3 বছরের সারণী প্রস্তুত করে দেখাবো। আয়ুষ্কাল 5 বছর, 5 বছর বের করতে হবে না। আয়ুষ্কাল 4 বছর, 4 বছর বের করব না আমি। জাবেদা করার জন্য 3 বছর প্রয়োজন। আমি 2011, 2012, 2013 এই 3 সালের জন্য অবচয় সারণী প্রস্তুত করব। তাহলে 2011, 2012, 2013 হবে মেশিন 1-এর অবচয় সারণী, আর এখানে মেশিন 2-এর সারণী হবে 2012, 2013, কারণ লাস্ট ইয়ার তৃতীয় বছর হিসেবে আমরা 2012-13 সালকেই চিহ্নিত করেছি। তো এই হবে অবস্থা। তারপরে পুঞ্জীভূত অবচয় হিসাব করতে হবে, মেশিন হিসাব করতে হবে। এই মোটামুটি উদ্দীপক। এবার আমরা সরাসরি সমাধানে চলে যাই। ক নম্বর প্রশ্নের সমাধান। বিষয়টি লক্ষ্য করো, আমরা মেশিন 1-এর জন্য প্রথমে অবচয়ের হার নির্ণয় করব। সূত্রটি এই ছিল। এবার আমি মান বসিয়েছি। আমার সম্পদের আয়ুষ্কাল ছিল 5 বছর। এনের মান, এই যে এন বলেছে, এনের মান 5 আমি ধরেছি। তারপরে লক্ষ্য করো, এখানে 15,000 লিখেছি। ভগ্নাবশেষ মূল্য সূত্রে ছিল 15,000 লিখেছি। আর সম্পদের মোট ক্রয় মূল্য ছিল 1,35,000। কীভাবে এসেছে? সম্পদ কিনেছি 1,20,000 টাকা দিয়ে, পরিবহন খরচ দিয়েছি 5,000 এবং সংস্থাপন ব্যয় গিয়েছে 10,000। এই হলো মোট 1,35,000 টাকা সম্পদের মোট ক্রয় মূল্য। এবার 15,000কে 1,35,000 দিয়ে ভাগ করে রুট করে পাওয়ার 5কে ভাঙিয়ে ইন্টু 100 ইন্টু দ্বিগুণ ক্রমহ্রাসমান জের হওয়াতে 2 গুণ করে আমার 71.1212% এসেছে।
এখন এই কাজটি কিভাবে এসেছে আমি একটু তোমাকে ক্যালকুলেটরে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আমার বিগত অঙ্কে আমি এই লাইনগুলোকে আরও বিস্তারিত দেখিয়েছি। এখানে আমি মাত্র 3 লাইনের সমাধান করে ফেলেছি। আমার বিগত 5 নম্বর অঙ্কটি যখন আমি করিয়েছিলাম তোমাকে ভেঙে ভেঙে বিস্তারিত দেখিয়েছি। এখানে আমি শর্টকাট করেছি। আসলে পরীক্ষার সময় তো অত সময় পাওয়া যায় না, তাই আমরাকে শর্টকাট করতে হবে, এত সময় নিয়ে করানো যাবে না। আমি প্রথম অঙ্ক বলে 5 নম্বর অঙ্কে বিস্তারিত তোমাকে বুঝিয়েছিলাম, দেখিয়েছিলাম। এখন আমি একটু শর্টকাটে যাচ্ছি, পরীক্ষাতে তোমাকে তাই করতে হবে। এখন ক্যালকুলেটর কীভাবে তুমি এটা শর্টকাট বের করবে সেই প্রসেসটা আমি একটু তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি একটু লক্ষ্য করো। বিষয়টি এরকম, খেয়াল করো। প্রথমে আমরা সম্পদের মূল্যটি লিখব, ভগ্নাবশেষ মূল্যটি লিখব। ভগ্নাবশেষ মূল্য ছিল 15,000, তাহলে এই লিখলাম 15,000। এরপরে আমি ভাগ করব 1,35,000 দিয়ে, তাহলে ভাগ 1,35,000 চলে এসছে এই রকম অবস্থা। তাহলে এই অবস্থা যখন আসছে তখন আমাকে কি করতে হবে লক্ষ্য করো। এবার আমি ওই যে রুটের কাজটি করে দেখাবো। রুটের কাজটি কীভাবে করব লক্ষ্য করো। এখানে পাওয়ার 5 ছিল এবং রুট ছিল, এটাকে আমি ভাঙিয়ে নিলে অবস্থাটি এরকম দাঁড়ায় যে এই অ্যান্সারটির সাথে আমি পাওয়ার করব। এই যে পাওয়ার দিলাম, এটা রুটকে বাদ দিয়ে 5কে ওখানে নিয়ে গেলে পক্ষান্তর করে 1/5 হয়, অর্থাৎ 1/5। তাহলে এটাকে আমি ক্যালকুলেটর লিখবো এরকম ব্র্যাকেট চিহ্ন দিয়ে 1/5 ব্র্যাকেট ক্লোজ করে দিব। এতে করে আমার একটা রেজাল্ট আসছে 0.64439401 এই ডিজিটটি এসেছে। এখন এটাকে আমরা কি করব, এখন এই যে অ্যান্সার 1 ছিল লক্ষ্য করো, এখানে যে 1 ছিল এই 1 মাইনাস করবো অ্যান্সার থেকে, তাহলে 1 মাইনাস অ্যান্সার ইকুয়াল চলে এসেছে 0.3555 ইত্যাদি। এখন এটাকে আমি 100 দিয়ে গুণ করব, আবার 2 দিয়ে গুণ করব, গুণন 2, এ হয়েছে 71.121197। দশমিকের পর আমি 4 ডিজিট নিয়েছি। এখানে পঞ্চম ডিজিটটি 9 ছিল বলে আমি চতুর্থ ডিজিটে 1 বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ এটা 2 হয়ে গেছে, এই একটি হয়ে গেছে 2। এভাবে আমার মানটি এসেছে। এখন আমি চলে যাব আমার এই প্রথম মেশিনের জন্য অবচয় সারণী প্রস্তুত করার জন্য। মেশিন 1-এর জন্য অবচয় সারণী প্রস্তুত। অঙ্কটি ঘটেছিল 2011 সালে, প্রথম তথ্য পেয়েছি আমরা 2011 সালে। আমার জাবেদা বলেছে 3 বছরের করতে, তাই আমি সারণীটি 3 বছরের জন্য করছি। 2011, 2012, 2013 এই 3 সালের জন্য। সম্পদের প্রারম্ভিক মূল্য কত ছিল সেটাই আমরা এখন দেখে নিব। সম্পদের প্রারম্ভিক মূল্য, দ্যাট মিন্স সম্পদের মোট ক্রয় মূল্য ছিল 1,35,000, এই ছিল। এরপরে আমি দেখব অবচয়ের হার কত ছিল। আমি জানি অবচয়ের হার কিছুক্ষণ আগে বের করেছি, 71 ছিল 1212%। এটা আমরা এখানে লিখে নিই, 71.1212%। এটা প্রতি বছরই এটাই থাকবে। এবার এটার উপর 71.1212% করলে আমার যে পরিমাণ দাঁড়ায় সেটা হচ্ছে 96,014 টাকা। 96,014 টাকা। এরপরে আমি সমাপনী মূল্যটি লিখব। এই 1,35,000 থেকে আমি 96,014 টাকা বাদ দিব। অবচয় বাদ দিলে সমাপনী মূল্য পাবো আমরা 38,986 টাকা। 38,986 টাকা। এবার এই 38,000 ছিল 2011 সালের সমাপনী মূল্য, এটা 2012 সালে হয়ে যাবে প্রারম্ভিক মূল্য 38,986 টাকা। এবার এটার উপর আবার ওই যে 71.1212% করব, করলে পরে অ্যান্সার আসে 27,727 টাকা। 27,727 টাকা। এবার 38,000 থেকে এই 27,727 টাকা বাদ দিলে পরে আমার সমাপনী মূল্য দাঁড়ায় 11,259 টাকা। 11,259
59 টাকা। এটা আবার 2012 সালের সমাপনী মূল্য 13 সালে এসে আবার প্রারম্ভিক হয়ে যাবে 11,259। এটার আবার 71.1212% করলে পরে অবচয়ের পরিমাণ দাঁড়ায় 8,008 টাকা। 8,008 টাকা। এই 8,008 টাকা আবার 11,259 টাকা থেকে বাদ দিলে পরে হয় 3,251 টাকা। 3,251 টাকা। এই হচ্ছে আমার মেশিন 1-এর অবচয় সারণী। এবার আমি পুঞ্জীভূত অবচয়ের কলামটি ফিল আপ করব। 96,014 টাকার যোগফল 96,014 টাকাই হবে। এবার 96,014 টাকার সাথে 27,727 টাকা যোগ হয়ে হবে 1,23,741 টাকা। 1,23,741 টাকা। এটার সাথে যোগ করব 8,008 টাকা, হবে 1,31,749 টাকা। এই হচ্ছে আমার অপচয় সারণীর টোটাল কাজ। এবার আমি চলে যাব আমার মেশিন 2-এর কাজে। আমি এখানেই সূত্রটি লিখে নিয়েছি। মেশিন 2-এর জন্য যা যা দরকার তা আমি এখানে করে নিয়েছি। এই যে সূত্র লিখে মান বসিয়েছি। আয়ুষ্কাল 4 ছিল, 4 লিখে নিয়েছি উপরে। ভগ্নাবশেষ মূল্য ছিল 6,000 টাকা, উপরে লিখে নিয়েছি। সম্পদের মোট ক্রয় মূল্য ছিল 40,000 টাকা। কীভাবে 40,000 টাকা এসেছে? কিনেছিলাম 30,000 টাকা দিয়ে, সংস্থাপন ব্যয় দিয়েছি 3,000 টাকা, পরিবহন খরচ দিয়েছি 7,000 টাকা। এভাবেই গেল 40,000 টাকা। ইন্টু 100 সূত্রের এবং দ্বিগুণ ক্রমহ্রাসমান হওয়ায় 2 গুণ করেছি। এটা করে পুরো মান এসেছে 75.5334%। এবার এটা কিভাবে বের হয়েছে আমি এখন তোমাকে ক্যালকুলেটরে বিষয়টি বের করে দেখাচ্ছি। প্রথমে আমি ক্যালকুলেটরে এই 6,000 টাকা তুলব। 6,000 ভাগ করব, এই যে নিচে 40,000 আছে, 40,000 দিয়ে ভাগ করব, ভাগ 40,000। এই হচ্ছে একটি রেজাল্ট। এটাকে এবার এই যে √4, এটাকে আমি ভাঙিয়ে লিখব টু দি পাওয়ার ব্র্যাকেট দিয়ে 1/4, ব্র্যাকেট ক্লোজ করে দিলে এটার মান চলে এসেছে এই। এখন এই অবস্থাটাকে আমাকে যা করতে হবে, এই 1 থেকে এই মানগুলো বাদ দিতে হবে 1 থেকে। তাহলে 1 মাইনাস অ্যান্সার ইকুয়াল চলে এসেছে 60.37 সামথিং। এরপর এটার সাথে 100 গুণ করব, 2 গুণ করব, গুণ 100 গুণ 2 চলে এসছে 75.5334 সামথিং। আমি দশমিকের পরে 4 ডিজিট রেখেছি। এই মান থেকে আমি 4 ডিজিট রেখেছি। এই মানটি হচ্ছে আমার এই 75.5334%। এবার আমরা দ্বিতীয় মেশিনের জন্য অবচয় সারণী প্রস্তুত করব। দ্বিতীয় মেশিনটি আমরা কিনেছিলাম 2012 সালে। তাহলে এখানে 2012 লিখব। 3 বছরের জাবেদা করতে বলেছিল, আমরা 11 করব, 12 করব, 2013 পর্যন্ত করব। তাই এটাকে আমি 2013 পর্যন্ত অবচয় সারণী দেখাবো। এটা আয়ুষ্কাল 4 বছর, কিন্তু আমি 2 বছর দেখাবো। প্রথম 2 বছর দেখাবো কারণ আমার জাবেদা করতে হবে 3 বছর 2013 সাল পর্যন্ত। তাই আমি 13 সাল পর্যন্ত সারণী করেছি। 12 সালে কিনেছি, 13 সালে আমি ধরে আমার ছকের কাজ শেষ করে দিব। আমি সম্পদ কেনার জন্য টোটাল ব্যয় করেছিলাম কত? আমরা একটু প্রশ্নের দিকে লক্ষ্য করি। 30,000 টাকায় সম্পদ কিনে পরিবহন এবং সংস্থাপন ব্যয় 3,000 আর 7,000, মোট 10,000 টাকা দিয়েছিলাম। অর্থাৎ সম্পদের মোট মূল্য ছিল এই যে 40,000 টাকা ছিল মোট মূল্য। এই 40,000 টাকাই আমরা এখন এখানে লিখব। অবচয়ের পার্সেন্টেজটি আমরা এখানে লিখে নিব 75.5334%। 40,000-এর উপর এই পার্সেন্টেজ দিয়ে অবচয় বের করলে অবচয়ের পরিমাণ দাঁড়াবে আমার নর্মালি 30,213 টাকা। 30,213 টাকা। এটা বের হবে 1 বছরের জন্য। কিন্তু আমি যে দ্বিতীয় মেশিনটা কিনেছি 2012 সালের জুলাই মাসের 1 তারিখে কিনেছি, তাই এটার উপর অবচয় কিন্তু 6 মাসের ধরতে হবে। তাই এটাকে আমি 12 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব। এতে করে আমার নতুন একটা রেজাল্ট আসবে। সেটা আমি একটু ভিন্ন কালি দিয়ে লিখছি তোমার চোখে পড়ার জন্য। সেটা হবে 15,107 টাকা।
15,107 টাকা। এই হচ্ছে আমার 6 মাসের অবচয়। এক বছরে 30,213 টাকা হয়, কিন্তু আমি তো বছরের শুরুতে মেশিনটি কিনিনি। দ্বিতীয় মেশিনটি আমি বছরের মাঝামাঝি সময়ে কিনেছিলাম, জুলাই মাসের 1 তারিখে কিনেছিলাম, তাই আমি 6 মাসের অবচয় এখানে ধরেছি। এবার 40,000 থেকে আমার এই অবচয় 15,107 টাকা বাদ দিলে পরে যে ভ্যালুটি দাঁড়ায় সেটি হচ্ছে 24,893 টাকা। 24,893 টাকা। এটা 2012 সালের সমাপনী মূল্য, এটা আবার 13 সালে গিয়ে প্রারম্ভিক মূল্য হয়ে যাবে। 24,893। এটার উপর আবার 75% বের করলে আমার হবে যে অবচয়ের হার, সেটা হচ্ছে 6,090 টাকা। 24,000-এর 75%, দুঃখিত, এটা হবে 18,803 টাকা। ক্যালকুলেটরে বের করলে হবে 18,803 টাকা। এবার 24,893 থেকে 18,803 টাকা বাদ দিলে পরে হবে 6,090 টাকা। এই হলো অবস্থা। এবার আমরা পঞ্জীভূত অবচয়ের কলামটি ফিল আপ করব। অবচয় 15,107 টাকা ছিল, এটাই আমরা লিখব 15,107 টাকা। এই টাকার সাথে 18,803 টাকা যোগ হলে হবে 33,910 টাকা। এই হলো আমার টোটাল অবচয় সারণীর কাজ। এবার আমরা জাবেদায় চলে যাব। জাবেদার ছকে যাওয়ার পূর্বে আমাকে একটি মন্তব্য করতে হবে দ্বিতীয় মেশিনের ছকের নিচে। দ্বিতীয় মেশিনের জন্য যে অবচয় সারণীটি আমি প্রস্তুত করেছি, সেই সারণীর নিচে আমি একটু সারণীটি তোমাকে আবার দেখাচ্ছি। এই যে আমি সারণীটি করেছি, দ্বিতীয় মেশিনের সারণী করেছি, এটার নিচে আমাকে একটি কমেন্টস করতে হবে। এই যে প্রথম বছর আমি 6 মাসের অবচয় ধরেছি, এই ব্যাপারটায় আমাকে একটা কমেন্টস লিখতে হবে এরকম। দেখো লিখেছি কি, যেহেতু দ্বিতীয় মেশিনটি 2012 সালের জুলাই মাসের 1 তারিখ ক্রয় ও ব্যবহার আরম্ভ করা হয়, সেহেতু 2012 সালে শেষ 6 মাস অর্থাৎ জুলাই 1 তারিখ হতে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত অবচয় ধরতে হবে। এই মন্তব্যটি করে দিব আমি, যেন শিক্ষক বিষয়টি বুঝতে পারে। জাবেদার প্রথমেই আমরা 2011 সালের জানুয়ারি মাসের 1 তারিখে একটি মেশিন কিনেছিলাম। ওই যেই তারিখে কিনেছি সেই তারিখেই পরিবহন খরচ গিয়েছে, সেই তারিখেই সংস্থাপন ব্যয় হয়েছে। তাই জানুয়ারি মাসের 1 তারিখে সম্পদ কেনার জন্য জাবেদা দিব আমরা। সম্পদ, দ্যাট মিনস মেশিন ডেবিট, নগদান ক্রেডিট, সাথে ব্যাখ্যা লিখব। এই সবগুলো খরচ একত্রে মিলিয়ে যে মূল্যটি হয়। প্রথমে আমি সম্পদ ক্রয়ের জাবেদা লিখছি। ব্যাখ্যা লিখেছি আমি, নগদে মেশিন ক্রয় করে এর পরিবহন ব্যয় ও সংস্থাপন ব্যয় নির্বাহ করা হলো। এখন এর টোটাল ব্যয় ছিল 1,35,000 টাকা। আমি এখন 1,35,000 টাকা এখানে লিখে দিব। এই হলো। এখন 2011 সালে আর কোনো নতুন মেশিন ক্রয় করার তথ্য নেই। তাহলে কি হয়েছে? আমি নতুন মেশিনটি যে কিনেছিলাম, 1 নম্বর মেশিনটি যে কিনেছিলাম 11 সালে, এটি 2011 সালে সারা বছর আমার কাছে রেখে ব্যবহার করেছি। ব্যবহার করার কারণে প্রথমত আমাকে অবচয় ধার্যের জাবেদা লিখতে হবে, তারপরে অবচয় বন্ধ করার জাবেদা লিখতে হবে। এখন আমি এই দুটো জাবেদাই প্রথমে লিখে নিব। আমি প্রথম মেশিনের অবচয় ধার্য এবং অবচয় বন্ধ করার জন্য দুটো জাবেদা দিয়ে নিয়েছি। এবার টাকা লেখার পালা। টাকা আমি কত লিখব সেটা অবচয় সারণী দেখে লেখার চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো, 2011 সালে অবচয়ের পরিমাণ ছিল 96,014 টাকা। আমরা এই 96,014 টাকাই লিখব অবচয়। 96,014 টাকা। এই অবচয় এখানে যা লিখেছি, অবচয় বন্ধ করার জন্য আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট, সেখানেও ঠিক একই পরিমাণ লিখব, 96,014 টাকা। এই হলো অবচয় ধার্য এবং অবচয় বন্ধের জাবেদা। এবার আমি চলে যাব 2012 সালে। 2012 সালে কি ঘটেছে সেটা আমরা একটু চিন্তা করব। 2012 সালের জুলাই মাসের 1 তারিখে আমি নতুন আরেকটি মেশিন কিনেছিলাম।
সেই মেশিনটা কেনার জন্য এখন আমাকে জাবেদা দিতে হবে। সো এই জাবেদাটি আমি এখন দিয়ে নিচ্ছি। আমি জুলাই মাসে যে নতুন আরেকটি মেশিন কিনেছিল সেই মেশিন ক্রয় করার জন্য নতুন একটি জাবেদা দিয়ে নিয়েছি। এখন টাকার পরিমাণ কত ছিল? ওখানে আসলে 40,000 টাকা ছিল, 30,000 টাকা সম্পদের মূল্য ছিল এবং পরিবহন খরচ এবং সংস্থাপন ব্যয় 7,000 আর 3,000 মোট ছিল 10,000 টাকা। এভাবে মোট 40,000 টাকা ব্যয় হয়েছে দ্বিতীয় মেশিনটি কেনার জন্য। আমরা এখানে 40,000 টাকা লিখব। এবার 2012 সালে আর কোনো নতুন সম্পদ কেনার তথ্য উদ্দীপকে ছিল না। তাহলে কি ঘটেছিল? আমার হাতে 2012 সালের ডিসেম্বর মাসে মেশিন 1 ছিল, মেশিন 2 ছিল, অর্থাৎ দুটো মেশিন ছিল, দুটো মেশিন ব্যবহার করেছি, তার অবচয় ছিল। অবচয়গুলো কোত্থেকে লিখব? অবচয় সারণী দেখে লিখব। আমি এখন প্রথমে অবচয় ধার্যের জাবেদা দিব এবং অবচয় বন্ধের জাবেদা দিব 2012 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে। তারপরে আমি সারণী দেখে টাকা লিখে দেখাবো তোমাকে। 2012 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে আমরা অবচয় ধার্যের জাবেদা লিখেছি, অবচয় বন্ধ করার জাবেদা লিখেছি। এখানে দুটো মেশিনের অবচয় ধার্য করব এবং দুটো মেশিনের অবচয় আমরা বন্ধ করব। এবার একটু সারণীর দিকে তাকাই। 2012 সালে অবচয় কত কত ছিল লক্ষ্য করো। 2012 সালে এখানে অবচয় ছিল 27,727 টাকা। এরপরে আমার দ্বিতীয় মেশিনে অবচয় কত ছিল লক্ষ্য করো। দ্বিতীয় মেশিনে 12 সালে অবচয় ছিল, এই যে 12 সালে অবচয় ছিল 15,107 টাকা। এই দুটো অবচয় একত্রে করে আমরা এখন জাবেদায় লিখব। তাহলে কত কত ছিল আমি আবার একটু বলছি, 27,727 টাকা এবং 15,107 টাকা। দুটো টাকা যোগ করলে হয় 42,834 টাকা। এই 42,834 টাকা এই দুটো জাবেদার মধ্যে এখন আমি লিখব। 42,834 834 এখানেও ঠিক তাই, 834 42,834। শেষ হয়ে গেল 2012 সালের জাবেদা। এবার 2013 সালে কি ঘটেছিল? কোনো ঘটনাই আমরা উদ্দীপকে পাইনি। তাহলে ধরে নিব আমরা 2013 সালে দুটো মেশিন ছিল, ব্যবহার করেছে, দুটো মেশিনের অবচয় হয়েছে। জাস্ট আবারও এই দুটো জাবেদা আমরা লিখব, লিখে টাকার অ্যামাউন্টটি চেঞ্জ করে আমরা 13 সালের তথ্যগুলো উপস্থাপন করে দেখাবো। 2013 সালে অবচয় ধার্যের জাবেদাও লিখে নিয়েছি এবং অবচয় বন্ধ করারও জাবেদা লিখে নিয়েছি। এখন টাকা লেখার পালা। আমরা একটু সারণীটি আবার লক্ষ্য করব। 2013 সালে কত কত অবচয় ছিল দেখো। প্রথম মেশিনে 2013 সালে অবচয় ছিল 8,008 টাকা এবং দ্বিতীয় মেশিনের অবচয় কত ছিল দেখো। 2013 সালে দ্বিতীয় মেশিনের অবচয় ছিল 13 সালে 18,803 টাকা। এবার এই দুটো টাকা যোগ করে যত হবে তত আমরা লিখব এখন এ জাবেদায়। তাহলে 8,808 টাকা আর 18,803 টাকা যোগ করলে হয় 26,811 টাকা। এই টাকাটি আমরা এই দুটো জাবেদায় এখন লিখব, 26,811 টাকা। এখানেও ঠিক তাই লিখব। আমাকে 3 বছরের জাবেদা দিতে বলেছে, আমি 3 বছরের জাবেদা দিয়ে ফেলেছি। আমার জাবেদার সমস্ত কাজ শেষ। যদি বলতো আয়ুষ্কালের শেষ পর্যন্ত করতে, আমি শেষ পর্যন্তই করতাম, কিন্তু আমাকে 3 বছর বলেছে। আমি 2011, 2012 এবং 2013 এই 3 বছরের জাবেদা দিয়েছি। আমার চাহিদা অনুযায়ী কাজ শেষ হয়ে গেছে। এবার আমি যাব আমার পরবর্তী প্রশ্নের সমাধান, যেখানে চেয়েছে পুঞ্জীভূত অবচয় নামে একটি খতিয়ান, মেশিন হিসাব নামে আরেকটি খতিয়ান। চলো আমরা খতিয়ানে চলে যাই। খতিয়ান করবার জন্য আমার পুঞ্জীভূত অবচয়ের খতিয়ানের ছক প্রস্তুত। আমি উভয় পাশে প্রথমে সাল লিখে নিই। 2011 সালে অঙ্কটির প্রথম বছর ছিল, দুপাশে 2011 লিখে নিই। লিখলাম। আমি জানি প্রত্যেক বছর অবচয় ধার্যের জাবেদায় আমরা লিখেছিলাম অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আমি চেষ্টা করব জাবেদার দিকে না তাকিয়ে কাজগুলো মুখস্থ করতে।
পরীক্ষায় কিন্তু অনেক সময় জাবেদা চাইবে না, তোমাকে সরাসরি বলবে খতিয়ান করতে। সেই খতিয়ান কিন্তু তোমার পারার মতো অবস্থা তৈরি হতে হবে। তুমি প্রয়োজনে জাবেদাগুলো গণনা আকারে দেখিয়ে নিবে, রাফ আকারে করে নিবে। কিন্তু আমি এখন চেষ্টা করব জাবেদার দিকে যতটুকু সম্ভব না দেখে মুখস্থ কাজটি করতে। তাহলে কী হবে, খুব দ্রুত কাজ করা যাবে। আমি তো এ পর্যন্ত 5টি অঙ্ক করে দেখিয়েছি, এটা আমার 6ষ্ঠ ক্লাস অবচয় চ্যাপ্টারের। সেক্ষেত্রে আমি চেষ্টা করব কিছু কিছু কাজ মুখস্থ করে ফেলতে, যেন স্পিডে আমি সমাধানটি করতে পারি। আমি জানি প্রত্যেক বছর অবচয় ধার্যের জন্য পুঞ্জীভূত অবচয় ক্রেডিট পাশে ছিল, তাই আমি ক্রেডিট পাশে প্রথমে যাব, ডিসেম্বর 31 তারিখে লিখব অবচয়। লিখে প্রথম বছরের অবচয় কত ছিল সেটা আমরা সারণী দেখেই লিখতে পারি। আমার মুখস্থ আছে, সারণীতে ছিল 96,014 টাকা। তাহলে আমি এখানে 96,014 টাকা লিখলাম। এবার যে কাজটি করব, এবার যোগফল নিচে নামাবো, নামিয়ে ব্যালেন্স সিডি করব, ব্যালেন্স বিডি করব। এপাশে যেহেতু টাকা নেই, অবশ্যই এপাশে ডিসেম্বর মাসের 31 তারিখে হবে ব্যালেন্স সিডি। আমি সিডির টাকাটি একটু পরে লিখছি। প্রথমে আমি যোগফল লেখার জন্য একটি সীমানা নির্ধারণ করে নিই। সীমানা নির্ধারিত হয়েছে, এবার আমি যোগফল বসাবো। 96,014 টাকা। এই যোগফলটা আমি উভয় পাশেই বসিয়ে দিব, 96,014 টাকা। এপাশে কোনো টাকা ছিল না, তাহলে এপাশে 0 টাকা। তো 0 টাকা থেকে এই টাকা বাদ দিলে পার্থক্য 96,014 টাকাই হয়। এটাই হবে ব্যালেন্স সিডি, 96,014 টাকা। এই সিডির টাকাটি 2012 সালে ব্যালেন্স বিডি লিখতে হবে জানুয়ারি 1 তারিখে। এবার 2012 সালে আরেকটি পুঞ্জীভূত অবচয় ক্রেডিট ছিল অবচয় ধার্যের সময়, সেটিও ছিল ডিসেম্বর 31 তারিখে। সেক্ষেত্রে বিপরীত নাম হবে অবচয়। সেখানে প্রথম মেশিন এবং দ্বিতীয় মেশিন দুটো মিলিয়ে ছিল 42,834 টাকা। আমি জাবেদা দেখছি না, কিন্তু মুখস্থ বলে যাচ্ছি। এখন তুমি অবচয় সারণী দেখেও এই কাজটি করতে পারো। আমি তোমাকে চেষ্টা করছি এগুলো না দেখিয়েই সমাধানটা করার জন্য। যদি তুমি মনে করো না আমার পক্ষে না দেখে করা সম্ভব নয়, তাহলে তুমি জাবেদা দেখে দেখে এই কাজগুলো করবে। আমি জাবেদা না দেখেই করার চেষ্টা করছি। অবচয়ের দ্বিতীয় বছর অবচয় ছিল মোট 42,834 টাকা। এটি আমি লিখে দিচ্ছি, 42,834 টাকা। একটি হিসাবে ক্রেডিট পাশে ছিল পুঞ্জীভূত অবচয় নামে। এখন আমি এটার যোগফল এখানে লিখব, লিখে ব্যালেন্স সিডি করবো, বিডি করবো। তার জন্য যোগফল লেখার জন্য আমি একটি জায়গা করে নিই। এপাশের যোগফল হয় 1,38,848 টাকা। এটি লিখে নেই, 1,38,848 টাকা। এটা উভয় পাশে আমরা লিখব। যেহেতু এ পাশে কোনো টাকা নেই আমার, তাহলে এখানে লিখতে হবে ব্যালেন্স সিডি 2012 সাল ডিসেম্বর 31, 2012 সাল ডিসেম্বর 31। পার্থক্য 0, যেহেতু পার্থক্যের টাকা পুরোটাই হবে ব্যালেন্স সিডি নামে। $1,38,848 টাকা। এই সিডির টাকাটি আবার 2013 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে বসবে। 2013 জানুয়ারি 1। বিডি 1,38,848 টাকা। এবার আমি জানি 13 সালেও আরেকটি পুঞ্জীভূত অবচয় ছিল ক্রেডিট পাশে, তার বিপরীতে নাম ছিল অবচয়। এটাও হবে ডিসেম্বর 31 তারিখে অবচয় নামে। আমি এখানে হিসাব কথাটি লিখে দিব, কারণ আমি জাবেদা হিসাব লিখেছিলাম। ওখানে কত ছিল? 26,811 টাকা ছিল। 26,811 টাকা ছিল।
এখন যে কাজটি করতে হবে, এই যোগফলটি নিচে লিখতে হবে। লেখার জন্য আমি আগে যোগফল লেখার সীমানা নির্ধারণ করে নেই। করেছি। এবার আমি যোগফলটি নিচে নামাবো। এই দুটো টাকা এখানে নামিয়ে দিব, কারণ এই পাশে কোনো টাকা নেই। এই যোগফলটি এখানে বসবে। এই দুটো টাকা যোগ করলে হয় 1,65,659 টাকা। 1,65,659 5 9। এই টাকাটি আমরা উভয় পাশে লিখে নিব। 1,65,6 5 9। এপাশে কোনো টাকা ছিল না বলে এপাশে পুরো টাকাটাই হবে ব্যালেন্স সিডি 2013 সালের ডিসেম্বর 31 তারিখে। ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি। $1,65,659। এটি আবার 2014 সালের জন্য হবে ব্যালেন্স বিডি 2014 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি 1,65,659 টাকা। আমার পুঞ্জীভূত অপচয়ের খতিয়ান শেষ হয়ে গেছে। এরপরে যাব আমি আমার পরবর্তী খতিয়ান, যেটা আমার কাছে চেয়েছে মেশিন হিসাব নামে খতিয়ান করতে। আমি এখন মেশিন হিসাবের খতিয়ানে চলে যাচ্ছি। প্রস্তুত মেশিন হিসাবের খতিয়ান করার জন্য। প্রথমেই আমরা দুপাশে সাল লিখে নিই। 2011 সাল ছিল। 2011 এটিও চেষ্টা করব আমি জাবেদা না দেখেই খতিয়ানটি করার জন্য। আমার মুখস্থ আছে, আমি জানুয়ারি মাসের 1 তারিখে একটি মেশিন কিনেছিলাম। জানুয়ারি মাসের 1 তারিখে মেশিন কিনেছিলাম। জাবেদাটি হয়েছিল মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু জাবেদায় মেশিন হিসাব ডেবিট, তাই আমি ডেবিট পাশে লিখব। এখন টাকা কত ছিল আমার মেশিন ক্রয়ের টাকা আমি এখন প্রথমে লিখব এবং এখানে হিসাবের নাম লিখব। এখানে লিখব নগদান হিসাব এবং এখানে লিখব মেশিনের ক্রয় মূল্য এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে টোটাল যে ব্যয়টি ছিল সেটি লিখব এখানে। সেই মূল্যটি ছিল 1,35,000। 2011 সালে নতুন আর কোনো মেশিন ক্রয় করার মতো বা মেশিন আপডেট হওয়ার মতো কোনো তথ্য আর ছিল না। এবার আমার যে কাজটি সেটি হচ্ছে এই যোগফলটি নিচে নামাবো, নিচে নামিয়ে উভয় পাশে পার্থক্য করে ব্যালেন্স সিডি করব এবং ব্যালেন্স বিডি করব। এখন আমি যোগফলটি বসাবো উভয় পাশে। এ পাশে কোনো টাকা ছিল না, ক্রেডিট পাশে 0 ছিল। তাহলে এটা ডিসেম্বর 31 লিখে ব্যালেন্স সিডি লিখে দিব আমরা। এ টাকাটি লিখব 1,35,000। এই সিডির টাকাটি 2012 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আবার অপোজিট দিকে ব্যালেন্স বিডি হয়ে আসবে। 2012 জানুয়ারি 1 বিডি 1,35,000। আমার এও মুখস্থ আছে 2012 সালের জুলাই মাসের 1 তারিখে আমি নতুন আরেকটি মেশিন কিনেছিলাম যার মোট ব্যয় হয়েছিল 40,000 টাকা। সেটি এখন আমরা লিখব। জুলাই 1 তারিখে নগদান নামে লিখব আমি, কারণ জাবেদাটি ছিল মেশিন ডেবিট নগদান ক্রেডিট। মেশিন যেহেতু ডেবিট ছিল তাই খতিয়ানের ডেবিট দিকে লিখেছি টাকা। টাকার পরিমাণ ছিল 40,000। 40,000 লিখলাম। আর কোনো মেশিন আপডেট হওয়ার মতো তথ্য নেই। এবার আমি এই যোগফলটি এখানে লিখব, উভয় পাশে লিখে পার্থক্য করে ব্যালেন্স সিডি করব, ব্যালেন্স বিডি করব। যোগফল লেখার জায়গা হয়েছে। এবার যোগ করব 1,35,000 আর 40 হবে 1,75,000 টাকা। এটা উভয় পাশে লিখব আমরা। বড় যোগফলটি খতিয়ানের দুই দিকেই লিখতে হয়। এবার যে পাশে টাকা নেই সেই পাশটা পুরো 0, তাহলে পার্থক্য ব্যালেন্স সিডি নামে বসবে পুরো 1,75,000 টাকা। এটা বসবে 2012 সালে।
ডিসেম্বর 31, ব্যালেন্স সিডি 1,75,000। এটি আবার 2013 সালে এসে ব্যালেন্স বিডি নামে বসবে। জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। এবার 13 সালের তথ্যগুলো আমার আর কোনো তথ্য নেই মেশিনকে আপডেট করার মতো, তাহলে এই 13 সালের এই ব্যালেন্স বিডি 1,75,000 টাকাটাই যোগফল হিসেবে বসে ব্যালেন্স সিডি হবে একবার, ব্যালেন্স বিডি হবে একবার। তো আমি যোগফল লেখার জন্য আগে জায়গাটি করে নেই, তারপরে বাকি কাজ করছি। যোগফল লেখার মতো আমার জায়গা হয়ে গেছে। এবার আমি ব্যালেন্স বিডির যোগফল টাকাটাই এখানে লিখে দিব, কারণ আর কোনো আপডেট হওয়ার মতো তথ্য ছিল না বলে আমাকে এই কাজটি করতে হচ্ছে। উভয় পাশেই লিখবো 1,75,000 টাকা। কারো কারো কাছে মনে হতে পারে এটা এমন কেন, আসলে এই অঙ্কের নিয়মটাই এমন। 2013 ডিসেম্বর 31, এটা হবে ব্যালেন্স সিডি। $1,75,000। এবার এই 75,000 2014 সালে গিয়ে আবার ব্যালেন্স বিডি নামে বসবে। এই সিডির টাকাটি আবার পরের বছর গিয়ে এখানে ব্যালেন্স বিডি নামে বসবে। তাহলে এখন ব্যালেন্স বিডি নামে বসাতে গেলে আমাকে যে কাজটি করতে হবে, এখানে লিখতে হবে প্রথমে 2014, জানুয়ারি 1 তারিখে করতে হবে এটা ব্যালেন্স বিডি। যোগফলটি আমি লিখে দিব এখানে 1,75,000। এভাবে চলবে যতদিন আয়ুষ্কাল, ততদিন পর্যন্ত এভাবে চলবে। নতুন কোনো সম্পদ না কেনা হলে এটা আপডেট হবে না, এবং কোনো সম্পদ বিক্রি না করা হওয়া পর্যন্ত এটা আপডেট হবে না। যা ছিল তাই ব্যালেন্স সিডিবিডি নামে চলবে যতদিন আয়ুষ্কাল ততদিন পর্যন্ত। তো আমার মেশিন নামের খতিয়ানটি শেষ হয়ে গেল, সেই সাথে আমার আজকের 6 নম্বর অঙ্কের সম্পূর্ণ সমাধান শেষ হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা কেমন লাগলো তুমি চাইলে কমেন্টস করে আমাকে জানাতে পারো। নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।